ওকে। তো ম্যাটারের টোটাল কতগুলো স্টেট আছে? তুমি তো বলছিলে 23টা কি 24টা? ও 22টা। 22টা। বাট সবাই তো আর সবটা জানে না। ওয়েল নোন স্টেট কতগুলো আছে? 5টা। 5টা। ফার্স্ট সলিড, হুম। সেকেন্ড লিকুইড, লিকুইড, তারপরে গ্যাস। থার্ড গ্যাস, ফোর্থ প্লাজমা, প্লাজমা। ফিফথ সুপার কন্ডেনসেট। কনডেনসেশন। এবং আর একটা সম্পর্কে তোমরা মানে আরো দুটো একটা ইয়ে আছে, তোমরা শুনে থাকবে। সুপার কন্ডাক্টর। 6টা স্টেট হয়ে গেল। সুপার ফ্লুইড। এগুলো মোটামুটি শুনে থাকবে। হুম। বাকি এগুলো ঠিক আছে। তো আমরা আজকে সলিড পড়বো, পদার্থের প্রথম অবস্থা। নাও, সলিড সম্পর্কে আলাদা করে তোমরা বাচ্চা মানুষ না যে ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার আছে। তো সলিড যার নির্দিষ্ট শেপ, সাইজ আর নির্দিষ্ট ভলিউম থাকবে, অ্যান্ড ইন্টার অ্যাটমিক যে ফোর্সটা সেটা রিলেটিভলি হাই হবে পদার্থের অন্য স্টেটের থেকে, হুম। যেগুলো জানো আর কি। তো সলিড বেসিক্যালি বা জেনারেলি দুটো ফর্মে পাওয়া যায়। অ্যামারফাস অ্যান্ড ক্রিস্টাল অর ক্রিস্টালাইন। এটা কি লিখলে প্রথমটা? অ্যামারফাস। আমার ফার্স্ট আমার কি? হ্যাঁ, কি বলছো? এইটা আবার কি? তুমি নাম প্রথম। শোনোনি অ্যামারফাস? না দাদা। তুমি তোমাদের ইয়েতে সলিড ছিল? সবকিছুই ছিল। এখন তুমি তাইলে জিজ্ঞেস নাম কর। শোনো নাই কেন? না, আমাদের পরীক্ষার সময় পরীক্ষার আগে কোশ্চেন দিয়ে দিত, ব্যাস। ক্লাস হয়নি। বাস। আচ্ছা, যাই হোক। আমার এক্সাম্পল দিলে ফার্স্ট। কি বলবে? হুম। আমার ফার্স্ট AMORPHAC। PHOUS। তো এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধর চক কিরম হয়, যারা ব্রিটাইল হয়, ফ্র্যাগাইল হয়। আচ্ছা। মানে গুঁড়ো জিনিসগুলো বোঝায়, তাই না? চুন, চক এগুলো। কি বলছো? চুনা মানে পাথর, গুঁড়ো, চক। যেগুলো গুঁড়ো গুঁড়ো টাইপের জিনিস ওইগুলোই বোঝায় তো। আর যাদেরকে ইজিলি ভেঙে ফেলা যায়, মানে তুমি কতটা জোর দেবে এটা তুমি তোমার হাতে যদি একটা কাচের টুকরো থাকে, জোর দিয়ে নিশ্চয়ই ভেঙে ফেলতে পারবে না। না। কিন্তু একটা চকের টুকরো যদি থাকে, তুমি সেটাকে ভেঙে ফেলতে পারবে। হ্যাঁ। তো যাই হোক, পরে বলছি কি কি বৃত্তান্ত। তুমি বোঝো না বলে তোমাকে এক্সাম্পল দিয়ে দিলাম। আর এখানে ক্রিস্টালাইন স্ট্রাকচারে আমার যেগুলো শক্ত, অলরেডি বলেছি যে কাঁচ বা ডায়মন্ড। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। গ্রাফাইট। আচ্ছা, তোমার কোশ্চেন আসতে পারে গ্রাফাইটে তো হালকা ইয়ে। আরে গ্রাফাইট তুমি তোমার হাতে যেটা পেয়েছো সেটা পেন্সিলের মধ্যে থাকে, প্রচন্ড সরু। ওইরকম সরু কাঁচ দিলেও তুমি হাত দিয়ে ভেঙে ফেলতে পারবে। গ্রাফিন। হুম। ওটা তো গ্রাফাইটের মতোই মেটেরিয়াল। তো এরকম কিছু কিছু ইয়ে আছে, এগুলো নিয়ে আরো পরে ডিসকাস করবো। তো আমার ফার্স্ট, আমি প্রথমে তো ইয়ে বলে দিলাম, মানে এক্সাম্পল দিয়ে দিলাম।
একটু ক্যারেক্টারিস্টিক যদি বুঝতে চাও তাহলে কি রকম, ধরে নাও অ্যামরফাসের ক্ষেত্রে ক্ষেত্রে আমি ওয়ান ডাইমেনশনাল একটা অ্যাটমিক স্ট্রাকচার দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে অ্যামরফাসের জন্য। এটা হচ্ছে ক্রিস্টালের জন্য। কি বুঝলে? অ্যামাফাসের ইয়েগুলা অ্যাটম গুলা মানে ডিস্টেন্সটা সব জায়গায় সেম না, কখনো আগে কখনো পরে, এর জন্য ওদের মধ্যে তার মানে অ্যামরফাসের যে অ্যাটমিক স্ট্রাকচার তারা ইরেগুলার শেপে আছে, হ্যাঁ। বাট ক্রিস্টালের যে অ্যাটমের স্ট্রাকচার বা অ্যাটম বলে কথা না, আমি এরপরে আসবো যে সলিড কি কি দিয়ে তৈরি হতে পারে, শুধু অ্যাটম নয়, তুমি ওখানে মলিকিউলও রাখতে পারো, তুমি ওখানে আয়নসও রাখতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি অ্যাটম দিয়ে বলছি, মানে অ্যাটমকে তুমি সবসময় বুঝে নেবে যেগুলো মলিকিউল দিয়েও রিপ্লেস করতে পারি ওদেরকে, বা আমি ইয়ে দিয়েও রিপ্লেস করতে পারি, আয়ন দিয়েও রিপ্লেস করতে পারি অ্যাটমের জায়গাগুলো, ঠিক আছে? তো শুধুমাত্র অ্যাটমের জন্য অ্যাপ্লিকেবল এরম না, বিকজ ম্যাটার ক্যান মেড আপ উইথ অ্যাটম, মলিকিউল অর ইয়ে আয়ন্স। ওকে, তো যেটা বলছি যে এখানে খেয়াল করো অ্যাটম গুলো একটা রেগুলার শেপে আছে, এখানে একটা ইরেগুলার শেপে আছে, হুম। ইরেগুলার শেপে আছে। তো তাতে কি হবে, সাপোজ আমি যদি অ্যামরফাস কে দেখি, তাহলে এখানে খেয়াল করো বন্ড লেন্থ মিডিয়াম, এখানে দেখো বন্ড লেন্থ কম, এখানে দেখো বন্ড লেন্থ প্রচন্ড বেশি, এখানেও বেশি, তাই না? তার হুম। মানে যেখানে যেখানে বন্ড, এখানে এটা স্ট্রং, এখানে স্ট্রংগেস্ট, এই দুটো অ্যাটমের মধ্যে যে ইয়ে, যে বন্ড স্ট্রেংথ সেটা স্ট্রংগেস্ট, বাট এইখানে যে বন্ড লেন্থ বেশি হয়ে যাওয়ার জন্য এখানে উইক বন্ড ক্রিয়েট হয়েছে। তার মানে এবার তুমি বাইরে থেকে চাপ দিচ্ছ, তার মানে এই পোর্শনটায় এন্ড এই পোর্শনটায় অল্প চাপেও, যেহেতু ওখানে বন্ড লেন্থ কম আছে, অল্প চাপে ওটা ভেঙে যাবে ওই জায়গা থেকে। হ্যাঁ। বাট তুমি যদি সলিডে চলে আসো, সমস্ত জায়গায় মডারেট বন্ড লেন্থ আছে, মানে এমন না তোমাকে এই জায়গাটা থেকে ভাঙতে গেলে যে প্রেসার বা যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এখানে ভাঙতে গেলেও সেম এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। হুম। তার মানে সমস্ত জায়গায় বন্ড লেন্থ সেম হওয়ার জন্য, বন্ড স্ট্রেংথ গুলোও সেম সেম রেগুলার অ্যারেঞ্জমেন্টের জন্য, সো এটাকে ভাঙতে রিলেটিভলি বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়। এবং ভাঙবো যখন আমি, এটা সিমেট্রিক, মানে সিমেট্রিক অ্যাটমিক স্ট্রাকচার বা মলিকুলার স্ট্রাকচার থাকার জন্য যে কোনো জায়গা থেকে ভাঙতে গেলে তোমার রিলেটিভলি বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয় সমস্ত জায়গার জন্য। বাট এখানে এমরফাসের কেসে ইরেগুলার শেপে থাকার জন্য কিছু কিছু জায়গায় বন্ড লেন্থ কম হয়, কিছু কিছু জায়গায় বেশি হয়, যে জায়গায় বন্ড লেন্থ কম সেইখানে যখন উইক ফোর্সও পড়বে সেটা ভেঙে যাবে। ওকে, ক্লিয়ার? হুম। দাদা, তার মানে অ্যামরফাসের জন্য যে এনার্জি, বা আমি যদি উল্টো ভাবে বলি, অ্যামরফাসের ক্ষেত্রে, আচ্ছা একটা কথা বলো, একটা প্রশ্নের উত্তর দাও, এখানে আমাকে এটা ভাঙতে গেলে আমাকে এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করতে হবে কেন? কারণ তোমার হচ্ছে অ্যাটম বা ইয়েগুলো তোমার একটা হুম, বলের মাধ্যমে না তোমার যোগাযোগ মানে সংযোগ করে আছে। হুম। তো তোমাকে তো প্রেশার যদি তুমি বাইরের থেকে না দাও, তাহলে তো তুমি আলাদা করতে পারবে না। তোমাকে কে বলেছে ওটা যে না না, একটা এই বন্ডের কথা বলে? আমি বলছি না। আমি বলছি যে হচ্ছে ওরা যে মানে ইয়েগুলো আর কি, অণুগুলো বা হচ্ছে যে মলিকিউল গুলা। পরমাণুগুলো। হ্যাঁ। হুম, না না, পরমাণু বলাটা ভুল হবে। যে তোমার হচ্ছে মলিকিউল গুলা ওরা হচ্ছে মানে নির্দিষ্ট একটা ডিস্টেন্সে আছে, কেন কিন্তু পরমাণু দিয়ে অণু দিয়ে তৈরি হবে? পরমাণু দিয়ে তৈরি হবে না? হ্যাঁ, সে তো হবে। তাহলে
কিন্তু ওকে, তুমি যে হাত দিয়ে ব্রেক করছো, তুমি এই বন্ড ব্রেক করছো না। আমি আমি কোন বন্ড ব্রেক করছি? মানে তুমি ভিতরে কোনো তুমি বন্ড ব্রেক করছো না, তুমি জাস্ট জিনিসটাকে আলাদা করে দিচ্ছ। ওই তো জিনিসটা আলাদা হয়ে যাচ্ছে, মানে কি বন্ড ব্রেক হচ্ছে না বলতে কি বোঝাচ্ছ? বন্ড ব্রেক যদি হয় তাহলে তার তো সেই ক্ষেত্রে হিউজ পরিমাণ এনার্জি লাগবে, তো ওটা তো বন্ড ব্রেকিং হলো না। বন্ড ব্রেকের জন্য ও হিউজ বলতে পরিমাণ চাচ্ছে এনার্জি যে লাগবে, এটা তোমায় কে মানে বলেছে? অ্যাটমের মধ্যে দেখি, বন্ড ব্রেক এক হচ্ছে না। সেকেন্ড। বন্ড হ্যাঁ, ব্রেক, বন্ড ব্রেক বলতে তুমি কি ভাবছো যে আমি ওই অ্যাটমের ইয়েগুলোকে, কনস্টিটিউয়েন্ট গুলোকে আলাদা করে দিচ্ছি? তুমি সেই বন্ডের কথা ভাবছো মনে হচ্ছে। তুমি ওই নিউক্লিয়ার ফোর্সের ব্যাপারে চলে যাচ্ছ নাকি, হ্যাঁ। যেটা আর কি হার্ড বলো তো, ওটা তো আমি যখন কনস্টিটিউয়েন্ট নিউক্লিয়ন গুলোকে না না, আলাদা আলাদা করবো, সেটাই আমি হচ্ছে ওই ইয়ে। নিউক্লিয়ার ফোর্সেরও কথা বলছি না, আমি বলছি যে হচ্ছে যে তোমার সমযোজী বন্ড হয় বা যে বন্ড যেটা হয়, ওটা তো হাত একদম দিয়ে ওরকম ভাবে। এক্স্যাক্টলি, তুমি যেটার কথা বলছো হচ্ছে ইয়ে মেটালিক বন্ড, তারপরে হচ্ছে হ্যাঁ, ইয়ে কি বলে হাইড্রোজেন বন্ড, তারপরে হ্যাঁ, ভ্যান্ডার ওয়ালস বন্ড, এই বন্ড হ্যাঁ, গুলোর কথা বলছো। তো হ্যাঁ, সেগুলো ব্রেক করতে তো আমার বেশি এনার্জি প্রোভাইড করতে হয় না। কে বলেছে তোমাকে সেগুলো ইয়ে করতে বেশি এনার্জি প্রোভাইড করতে হয়? আমার না, বন্ড ওরকম ভাবে ব্রেক কনস্টিটিউয়েন্ট করা যায় গুলোকে তোমার। আলাদা করতে বেশি এনার্জি, মানে বেশি এনার্জি লাগে, এবং রিলিজ এনার্জি অনেক বেশি হয়। হ্যাঁ, সেটা তো পারমাণবিক গেল, ওটার আমি কথা বলছি না, আমি বলছি সমযোজী বন্ধন বা ইয়ে। হ্যাঁ, তো সমযোজী ইয়ে বন্ধন ব্রেক না হলে আমি পার্টিকুলার একটা বস্তুকে আলাদা করছি কি করে? একটা একটা চকের টুকরো ছিল, দুটো চকের টুকরো কনভার্ট হলো। হুম। বা সোডিয়াম ক্লোরাইড, কি বলে আমাদের ওটা, কি বলে, চুন, লবণ। হ্যাঁ, লবণকে যখন একটা NaCl। বড় লবণের ইয়ে, ধরো বড় লবণের ইয়ে, তো সেটাকে আমি ছোট ছোট লবণের ইয়েতে কনভার্ট করলাম, তো আমি তো ওদেরকে বন্ড Na+Cl হয়। ব্রেকই করলাম। ধরো এইখান থেকে ভাঙবে, ধরো এইখান থেকে ভাঙবে NaCl, একটা মেটাল একটা নন মেটাল, মানে মেটালিক বন্ডে কন্টাক্ট করা আছে। হুম। তো এখানে একটা Na আছে, এখানে একটা Cl আছে। So তুমি বলছো এই জিনিসটা ভাঙবে না? তুমি বলছো NaCl একটা ইয়ে কি বলে, NaCl একটা অ্যাটম আছে, এখানে NaCl একটা অ্যাটম আছে, এই মাঝখান থেকে ভেঙে যাবে, তাই বলছো তো? তোমার কনসেপ্টটা বোধহয় এরকম, বাট নো, NaCl ওইভাবে থাকে না। আমি যদি NaCl এর কথাও বলি, খেয়াল করো, NaCl, হুম। NaCl, এবং এটা 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট, যে চারিদিকে হ্যাঁ। পুরোটাই স্প্রেড হয়ে আছে। তুমি যদি কোথাও থেকে ভাঙতে যাও, বন্ড ব্রেক করতে হবে, আদারওয়াইজ ভাঙবে না। আন্ডারস্ট্যান্ড? হুম। বন্ড ব্রেকিং ছাড়া বড় ম্যাটার থেকে ছোট ম্যাটার ক্রিয়েট করাই পসিবল। ওকে। হুম। হুম, তুমি কোথাও না কোথাও বন্ড ভাঙছো, ক্রিস্টালাইন স্ট্রাকচার বা অ্যামরফাস স্ট্রাকচারকে ব্রেক করছো। তো কোশ্চেন হচ্ছে, এই বন্ডটা ক্রিয়েট যখন হয়েছে, এখানে একটা এনার্জি প্রোভাইড হয়েছে, অর্থাৎ এনার্জি লেগেছে ওই বন্ডটাকে তৈরি করতে। কারণ আমি সিম্পল একটা এক্সাম্পল থেকে বলছি, সাপোজ তুমি ইটের বাড়ি তৈরি করছো, তো এখানে একটা ইট আছে, এখানে একটা ইট আছে, মাঝে সিমেন্ট আছে। তো এই সিমেন্টটা কি করছে? এনার্জি প্রোভাইডারের কাজ করছে, হুম। ইয়েস অর নট? অর্থাৎ ওই দুটোকে ধরে রাখতে ওই সিমেন্টটা কাজ করছে, সিমেন্ট অ্যান্ড বালি। সিমিলারলি দুটো বন্ড, দুটো মলিকিউল, এদেরকে ধরে রাখার জন্য একটা অদৃশ্য বন্ড, বা আমি বলতে পারি বন্ড না, ফোর্স অফ অ্যাট্রাকশন আছে ওদের মধ্যে। ইয়েস, বেটার টু আন্ডারস্ট্যান্ড। হুম। বন্ড বলে এরকম কিছু নেই, দড়ি, সাপোজ দড়ি দিয়ে বেঁধে রাখা আছে, বা ধরো স্প্রিং দিয়ে বেঁধে রাখা আছে, এরকম ব্যাপার নয়। ওরা স্ট্রং মলিকিউলার অর অ্যাটমিক অ্যাট্রাকশনে অ্যাট্রাক্টেড ওই মুহূর্তে, যখন ওই সিস্টেমটার মধ্যে আছে। এবারে আমি ধরছি, আমি সেটারই নাম দিচ্ছি বন্ড ক্রিয়েট করেছে। NaCl, এরা একে অপরকে অ্যাট্রাক্ট করছে, Na+Cl-। তো এরা আয়ন শেয়ার করেছে, এই ইলেকট্রন শেয়ার করেছে একে অপরকে। তো হুম। এর এক্সেস, যে ক্লোরিনের যে এক্সেস ইলেকট্রন, সেটা একে শেয়ার করেছে। মানে এদের অক্টেভ কমপ্লিট হওয়ার জন্য এদের মধ্যে এখন একটা রিলেশনশিপ চলছে।
সেটাকেই বন্ড ভাবতে পারো, যা হোককে বন্ড ভাবতে পারো, বা একে এটা একটা ধার দিল অর্থাৎ ওদের মধ্যে একটা কিছুটা চলছে, এরকম ভাবতে পারো। এরকম ভাবতে পারো যে ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, অ্যাটমিক ফোর্স অফ বা মলিকুলার বা আয়নিক ফোর্স অফ, এই যে আয়ন Na+Cl-, এই ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, ভালো কথা। এরপরে ওটাকে আমরা নাম দিয়েছি যে বন্ড ক্রিয়েট হয়েছে, ভালো কথা না। বন্ড ক্রিয়েট হওয়ার পরে, বন্ড তো ক্রিয়েট হলো এখানে, এখন বন্ডটা ক্রিয়েট হতে কিছু এনার্জি লেগেছে, আমি যেটা বলতে চাইছি। হুম বন্ড ক্রিয়েট হতে কিছু এনার্জি লেগেছে, তার মানে তুমি যখন এই বন্ডটাকে ব্রেক করবে সেই এনার্জিটা রিলিজ হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি তোমরা ওই নিউক্লিয়ার ইয়েতে পাও। অর্থাৎ নিউক্লিয়াস নিউক্লিয়ন গুলো একে অপরকে স্ট্রং ফোর্স দিয়ে ধরে রেখেছে একে অপরকে। যখন আমরা এক্সটার্নালি ওটা ব্রেক করছি, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে ব্রেক করছি, চেইন রিয়াকশন হোক, আনকন্ট্রোলড হোক, কন্ট্রোলড হোক, যাই হোক, সেখানে ওই এনার্জিটা রিলিজ করছে। তো সিমিলার ম্যানারে এখানেও তাই করবে। মানে তুমি যখন কোনো পার্টিকেলকে ভাঙো, তুমি একটা সার্টেন এক্সটার্নাল এনার্জি, তোমার হাতের প্রেসার, ফোর্স, যাই হোক, সেই এনার্জিটা প্রোভাইড করে ওদের বন্ডকে ব্রেক করার ফলে তুমি যত অ্যামাউন্টের এনার্জি দিয়ে ওকে ইয়ে করেছো, তোমার কতটা লাগবে এনার্জি, ন্যূনতম কতটা এনার্জি লাগবে ওটাকে ব্রেক করতে, যতটা ওই বন্ডের এনার্জি, ঠিক ততটা। তার মানে তুমি যে ফোর্সটা দিয়ে ইয়ে করছো সেটাকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি, সেই এনার্জির অ্যাসোসিয়েটেড সেই সেম টাইপের এনার্জি একটা রিলিজ হয় যখন বন্ডকে ব্রেক করো। তার মানে আমি এটা বলতে পারি যে অ্যামারফাসের ব্রেক করার জন্য রিলিজড এনার্জি ইজ লেস দেন ক্রিস্টালাইনের ব্রেক করার জন্য রিলিজড এনার্জি। বলতে পারি হুম এটা না, কোন একটা এক্সামে এসেছিল শর্ট কোশ্চেন হিসাবে, মনে হয় গেটে। তো বি কেয়ারফুল। নাও, আমি অ্যামারফাস আর এর কনসেপ্টটা দিয়েছি, সলিড বা আই মিন কি বলে ক্রিস্টালের সলিডটা দিয়েছি। এখন আমরা এইখানে যেটা পড়বো সলিড স্টেট ফিজিক্সে, সেটার টোটালটাই বেসড অন ক্রিস্টাল। ওকে, ইয়ে নেই, অ্যামারফাসের ওটুকুই কনসেপ্ট আছে ডিফারেন্সিয়েট করার জন্য যে অ্যামারফাস কি জিনিস, ইয়ে কি জিনিস। তো যখন আমরা ক্রিস্টালে পড়ছি, ক্রিস্টালে ঢুকছি, তো যেটা বলেছি আমি অলরেডি, সলিডের দুটো ক্যাটাগরি, একটা ক্রিস্টাল, একটা অ্যামারফাস। তো ক্রিস্টালটা হচ্ছে মোস্ট স্টেবল, স্টেবিলিটির কারণও বলেছে। তো আমরা বলতে পারি যে দুটো ইয়ে কি বলে, দুটো টাইপের সলিড হয়, একটা অ্যামারফাস আর একটা ইয়ে। এখন তোমার যদি কোশ্চেন করে বলো তো এই দুটোর মধ্যে ইকুইলিব্রিয়াম স্টেটে কে থাকে, ইকুইলিব্রিয়াম স্টেটে কে থাকে, অ্যামারফাস নাকি ইয়ে, ক্রিস্টাল? তোমার অ্যান্সার কি হবে? ক্রিস্টাল বলবো। ক্রিস্টালের যে স্টেটটা সেটা হচ্ছে মোর ইকুইলিব্রিয়াম স্টেট উইথ রেসপেক্ট টু দ্য অ্যামারফাস স্টেট। এখন ক্রিস্টাল কি, দেখো বাড়ি ঘর যেমন, ধরো একটা বাড়ি বানাতে গেলে ধরো এরকম এরকম অনেক ইট লাগে, হুম তেমন ক্রিস্টালও বানাতে গেলে বা ক্রিস্টাল স্টেট যেটা সেটা তৈরি হতে গেলে এরকম ছোট ছোট ইট লাগে। আমি তো অবভিয়াসলি সলিড কোনো ম্যাটার নিয়ে কাজ করছি, ম্যাটারের মধ্যে ঢুকে কাজ করছি, তো ম্যাটারের মধ্যে ডেফিনেটলি ইট থাকবে না, তাই না? তো ম্যাটারের মধ্যে কি থাকবে, ওই ম্যাটারটা যে কনস্টিটিউয়েন্ট দিয়ে তৈরি হয়েছে সেই জিনিসটা থাকবে। লাইক আমার বাড়ি তৈরি হয়েছে ইট দিয়ে, তো এখানে আমার বাড়ির ইউনিটটা হচ্ছে ইট। তেমন আমি যদি বলি
আমার ইয়ের ইউনিট কি হবে? আহ ডায়মন্ড, তুমি বলবে কার্বন অ্যাটম, হুম। তাই না? অর্থাৎ ডায়মন্ড তৈরি হয়েছে কার্বন অ্যাটম দিয়ে, অর্থাৎ ইউনিট কার কি বলে, ডায়মন্ডের যে ইউনিট সেটা কি? দ্যাট ইজ কার্বন অ্যাটম। এখন যেহেতু ক্রিস্টাল পড়ছি, আমি বাড়ির এক্সাম্পল কেন নিলাম? কারুর বাড়ি এরকম দেখেছো, যা হোক ইট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরকম করে সাজিয়ে রেখে ছেড়ে দিয়েছে না। না। তো সিমিলারলি বাড়ির যে স্ট্রাকচারটা আমরা সবসময় এক্সাম্পল নিয়ে চলবো যখন ক্রিস্টাল পড়ছি, সলিড পড়ছি, যখন বাড়ির এক্সাম্পলটা ইয়ে নিয়ে চলবো, বিকজ বাড়িতে যে ইটগুলো আছে সেগুলো রেগুলার অ্যারেঞ্জমেন্টেই আছে, সুন্দর স্ট্রাকচারে। এবং এটা কেন করা হয়েছে? সে সাপোজ তুমি বাড়ির একটা দেওয়ালে দেখছো, এখানে একটা ইট আছে, এখানে একটা ইট আছে, মাঝে অনেকটা সিমেন্ট, আবার এইখানে দুটো ইটের মাঝে কোনো সিমেন্ট নেই, আবার ইয়ে, এরকম কোনোদিন হয় না। কারণ যেখানে এইখানে যখন সিমেন্ট দাওনি তুমি, তার মানে এই জায়গাটা খুলে যে কোনো সময় বেরিয়ে চলে যাবে, তোমার বাড়িটা পড়ে যাবে। তো রেগুলার অ্যারেঞ্জমেন্টে কেন তৈরি করা হয়েছে? বিকজ ওখানে স্টেবিলিটি সেম টাইপের, স্টেবিলিটি সব জায়গায় সেম। এখন সার্টেন একটা একটা বিষয় খেয়াল করে দেখো, যেটা বলছিলাম যে বেসিক ইউনিট অফ বাড়ি দ্যাট ইজ ইট, অর্থাৎ ইটের রেগুলার অ্যারেঞ্জমেন্টে একটা করে ইয়ে তৈরি হচ্ছে। তোমায় যদি বলা হয় আচ্ছা ইট, তোমাকে একটা বাড়ি বানাতে হবে, বেসিক ইউনিট কি? ইট। এবং ইটের স্ট্রাকচারে বা ইটের রেগুলার স্ট্রাকচারে তুমি বাড়িটা তৈরি করে দেবে। সিমিলারলি তোমায় যদি বলে একটা ক্রিস্টাল তৈরি করো, তুমি বলবে আমার তার জন্য সেল লাগবে, সেল। আচ্ছা, সেল মানে বায়োলজির কোষ নয়, ঠিক আছে? সেল মানে এখানে বেসিক ইউনিট যেটা দিয়ে ওই পার্টিকুলার ইয়েটা তৈরি হবে। ওকে, নাও সেল মানে কি? আমি এখানে একটা 3 ডাইমেনশনাল অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট দেওয়ার চেষ্টা করছি। এরকম জিনিস ওপরেও আছে। হুম। ঠিক আছে, এদিকেও আছে, চলছে। এখন সাপোজ এই সমস্ত কর্নার গুলোতে একটা করে অ্যাটম আছে, এইভাবেই অ্যাটম, এদিকেও আছে অ্যাটম। আমি 3 ডাইমেনশনাল তো এত সুন্দর করে তৈরি করতে পসিবল না, না, বাদ দাও না, অত অর্থাৎ এদের অসুবিধা। প্রত্যেক কর্নারে আমি ভাবছি একটা করে অ্যাটম আছে। আচ্ছা, হুম। এইসব এই যেগুলো ঘরগুলো বানিয়েছি সেই ঘরগুলো অ্যাকচুয়ালি ছিল না, আমি ইমাজিন করেছি। অ্যাটমের স্ট্রাকচারই ছিল এইভাবে, সেম অ্যাটম গুলো এইভাবে ছড়িয়ে ছিল, ঠিক আছে? হুম। কারণ আমি যে 1 ডাইমেনশনাল স্ট্রাকচারটা দিয়েছিলাম সেটাকে যদি তুমি 3 ডাইমেনশনে স্প্রেড করো, তাহলে এরমই দেখতে হবে, ইয়েস অর নট? হুম। তো এটাকেই আমি ওই বন্ড গুলোকে ধরে ধরে একটা স্ট্রাকচার তৈরি করলাম যেটা এরম দেখতে হয়েছে। এবং আমি বলতে পারি এই পুরো যে, সাপোজ এটা সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার, বা কি বলে আমার ইয়ের স্ট্রাকচার, অন্য কোনো ক্রিস্টালের স্ট্রাকচার, তুমি খেয়াল করো এই ছোট 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 অ্যারেঞ্জমেন্ট দিয়েই, এইরকম এই একটা যেটাকে আমি ইয়ে করলাম, তো এরকম অ্যারেঞ্জমেন্ট দিয়েই টোটাল ওই বডিটা তৈরি হয়েছে, এবং এইটাকে বলা হয় সেল। ঠিক আছে? ওকে, হুম। এনি ডাউট? না। তো আমি একটু ব্যাকে যাব আবার। ওকে, তো আমি অলরেডি বলেছি যে সলিডের দুটো
ক্যাটাগরি, একটা হচ্ছে ক্রিস্টাল আর একটা হচ্ছে অ্যামরফাস। এখন মজার বিষয় হচ্ছে যে কোনো ম্যাটার দিয়ে আমরা ক্রিস্টাল বানাতে পারি। তো কিভাবে বানাবো? যে সাপোজ তুমি বলতে চাইছো যে কোনো ম্যাটার দিয়ে ক্রিস্টাল বানানো যায়, সাপোজ চক, এটা দিয়েও ক্রিস্টাল বানানো যায়। আচ্ছা শোনো, যে কিভাবে যে কোনো ম্যাটার দিয়ে ক্রিস্টাল বানানো যায়। প্রথমে সেটাকে আচ্ছা, গলিয়ে তুমি বা যে কোনো ম্যাটার বলতে কি বোঝাচ্ছ? আহ সে তোমার কাছে, আচ্ছা তুমি প্রসেসটা আগে শোনো, তারপরে যদি কোশ্চেন থাকে অ্যান্সার দেবে, এই অ্যান্সার দেবো। ধরে নাও তোমার কাছে যে কোনো সলিড আছে অ্যান্ড ইউ ডোন্ট নো সেই সলিডটা ক্রিস্টাল নেচার দেবে নাকি অ্যামারফাস, ঠিক আছে? এবং তুমি আননোয়িংলি সেটাকে গরম করলে, গরম করার জন্য ফলে তোমার সেটা লিকুইডে কনভার্ট হলো। এরপরে এই লিকুইড থেকে, শোনো ব্যাপারটা, এই লিকুইড সলিডকে হিট দিলাম, লিকুইড তৈরি হলো। লিকুইড, আমি কি বললাম, আমার কাছে ইনিশিয়ালি একটা সলিড ছিল অ্যান্ড আই ডোন্ট নো সেটা ক্রিস্টালাইন নাকি অ্যামারফাস নেচারের। এখন সেটাকে হিট দেওয়ার পর লিকুইড হয়ে গেল। এরপরে এই লিকুইডটা ঠান্ডা করছি, ঠান্ডা করার ফলে এটা এগেইন সলিডে কনভার্ট হবে, এবং ওই ঠান্ডা করার ওই বলে দেবে যে এটা ক্রিস্টালাইন নেচারের হতে যাচ্ছে নাকি অ্যামরফাস। তার মানে চক, চক যেটা অ্যামরফাস, সেটা যে ওয়েতে ঠান্ডা হয় ইন জেনারেল, বা যে ওয়েতে ঠান্ডা হয়েছে, সেটাই ওকে ওর অ্যামরফাস নেচার বানিয়েছে। মানে ধরে নাও চকটা অ্যাকচুয়ালি কি, ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হয়, জানো কি? হুম। নাও ক্যালসিয়াম কার্বনেটের, সাপোজ বাদ দাও, ধরো পৃথিবী শুরুতে কি অবস্থায় ছিল? এসব চকমক কিছু ছিল? না। কিছুই তো ছিল না। আরে জ্বলন্ত কিছু একটা ছিল, সেটা আস্তে আস্তে হয়েছে, কি বলে, ঠান্ডা হয়েছে, অ্যান্ড দেয়ার ফোর কিছু কিছু জিনিস ক্রিস্টাল অবস্থায় আমাদের হাতে এসছে, কিছু কিছু জিনিস অ্যামরফাস অবস্থায় আমাদের হাতে এসছে। যেমন ক্যালসিয়াম কার্বনেট, সেগুলো তো আমরা মাটিতে পাই, বা আমরা খনন কার্যের সময় পাই, তাই না? তার মানে সেটা ঠান্ডা হয়ে ওই অবস্থায় গেছে, দেন আমরা হাতে পাচ্ছি, এবং সেটাকে প্রসেস করে, ফার্দার ক্যালসিয়াম কার্বনেটকে প্রসেস করে দেন আমরা চকটাকে তৈরি করছি, ইয়েস অর নট? আমরা ধরি ওটাকে গলাচ্ছি, ওটাকে জাস্ট কিছু কেমিক্যাল মিশিয়ে ইউজ করে করছি। এখন প্রশ্ন হচ্ছে যে কোন ওয়েতে এই লিকুইডটা ঠান্ডা হবে, সেটাই ওকে ডিসাইড, ওকে করে দেবে যেটা ক্রিস্টালাইন নেচারের হবে নাকি অ্যামরফাস। বোঝা গেছে? হুম। লিকুইড যদি খুব স্লোলি এনার্জি রিলিজ করে ডিউরিং লিকুইড টু লিকুইড টু সলিড স্টেটে আসছে, তখন যে কোনো ম্যাটার যদি খুবই স্লোলি এনার্জি রিলিজ করছে, তাহলে সেটা সলিড, মানে ক্রিস্টালাইন নেচার হতে বাধ্য। খেয়াল করে দেখো। আচ্ছা, আহ, না, বুঝবে না। আমাদের ল্যাবে একটা দাদা ছিল, কি যেন নাম, ভাস্কর ভাস্কর খাড়া তার নাম। তো ওর কাজ ছিল হচ্ছে ক্রিস্টাল বানানো। আমি প্রসেসটা দেখতাম, আহ, ও দেখতাম, আহ, মানে বিভিন্ন কেমিক্যাল মিক্স করে, শোনো ব্যাপারটা বুঝে যাবে। আচ্ছা কেমিক্যাল গুলো কিরকম ছিল? আচ্ছা, তোমরা কেমিক্যাল দেখে থাকবে, দেখবে ল্যাবে কেমিক্যাল থাকে, এবং কেমিক্যালের বাক্সে এই বোতলগুলো এরম দেখতে হয়, লাল লাল কালারের মুখ হয় আর সাদা সাদা বডি হয় ন্যাচারালি। যে কোনো তুমি ধরো, তোমার পিরিয়ডিক টেবিলে যত এলিমেন্ট আছে, তুমি যাই বাজারে কিনতে যাবে, মার্কেটে কিনতে যাবে, সবই দেখবে গুঁড়ো 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 অবস্থায় আছে। পাউডার পাউডার ফর্মে থাকে। এখন তাহলে ন্যাচারালি তোমার চোখে ওটা কি? এমন সব সিচুয়েশনে আছে ওটা। এবারে বোঝার চেষ্টা করো জিনিসটা, তুমি বলবে ওর ইন্টারনাল স্ট্রাকচার তো ক্রিস্টালাইন হতে পারে, এক্স্যাক্টলি। হুম। এখন আমি যখন দুটোকে মিক্স করছি, ধরো দুটো এনি টু এলিমেন্ট আমি মিক্স করে একটা নতুন এলিমেন্ট বানাচ্ছি, তো আমি তো জানি না, নতুন এলিমেন্ট যখন তৈরি করছি আমি জানি না যে ওটা ক্রিস্টালাইন নেচারের হতে যাচ্ছে নাকি অ্যামরফাস। তো তোমার হাতে আছে, তুমি যখন ওটাকে তৈরি করবে,
প্রথমে হিট করবে, বা অবভিয়াসলি প্রথমে কি করতে হয়, প্রথমে প্রচন্ড মানে এটাকে ইয়ে ন্যানো পার্টিকেলে কনভার্ট করতে হয়। ন্যানো পার্টিকেল মানে 10⁻⁹ মিটার ইয়েতে তৈরি করতে হয়। বল মিলিং প্রসেস আছে, ভ্যারিয়াস টাইপের প্রসেস আছে। বল মিলিং মানে একটা ইয়ে থাকে, একটা কৌটো মতো থাকে, কৌটের মধ্যে বড় স্ফেয়ার, ছোট স্ফেয়ার, মাঝারি স্ফেয়ার, বিভিন্ন টাইপের স্ফেয়ার থাকে, ঠিক আছে। এর মধ্যে স্ফেয়ার বলতে ওটা হচ্ছে স্টিলের স্ফেয়ার, এবং একটা কৌটো টাইপের। এর মধ্যে আমার স্যাম্পল আমি দিয়ে দিলাম। এই স্যাম্পল দিয়ে দেওয়ার পরে এটাকে একটা মেশিনের মধ্যে রাখা হয়। সেই মেশিনটা সাপোজ তুমি বাইরে থেকে সেট করতে পারো 200 RPM, 600 RPM, 500 RPM। তো তুমি তোমার যেরকম ধরনের ক্রিস্টাল তৈরি করতে হবে সেই ওয়াইজ তুমি এটাকে প্রচন্ড জোরে ঘোরাবে। এটাকে ঘোরানোর পর এটা কিরম ভাবে ঘোরে, এটা 3 ডাইমেনশনাল ঘোরে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, যত ইয়ে আছে সমস্ত অ্যাক্সিসে আলাদা আলাদা রকম ভাবে রোটেট করে। ফলত কি হবে দেখো, ছোট ইনসাইডে ছোট স্পেয়ার, বড় স্পেয়ার, বিভিন্ন রকমের স্পেয়ার থাকার জন্য তাদের মাঝখানে চাপা পড়ে 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 এগুলো কনজেস্টেড অবস্থায় থাকে না, মানে প্রচন্ড অবস্থায় থাকে না, কিন্তু ওদের ভারের জন্য একে অপরের গায়ে এসে পড়ে, এদিক ওদিক ঘুরছে, ঠিক আছে। তুমি কৌটোর মধ্যে বিভিন্ন সাইজের বল রেখে এদিক ওদিক ঘোরাচ্ছ। তার মানে কি, বলগুলো একবার উপরে যাবে, নিচে যাবে, একে অপরের সঙ্গে ধাক্কা খাবে, এই ওইতে। এবং বিভিন্ন শেপ এন্ড সাইজের হওয়ার জন্য কি হয়, ওই ইয়েগুলো যে স্যাম্পলটা আমি ওর মধ্যে রেখেছি সেটা আলাদা আলাদা ভাবে পেশাই হয়ে আরো ছোট ছোট হয়ে যায়, প্রচন্ড ছোট। অনেক মেথড আছে, তার মধ্যে আমি বললাম বল মিলিংটা, বিকজ আমি এটা করেছি নিজে। তো ছোট ছোট শেপের তৈরি হলো, হওয়ার পরে এরপরে ওটাকে সাপোজ ফার্নেসের মধ্যে রেখে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, 1400 ডিগ্রি সেন্টিগ্রেড, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, যার যেরকম রিকোয়ারমেন্ট বা যে টাইপের ক্রিস্টাল তুমি বানাতে যাচ্ছ সেই ওয়াইজ তুমি গরম করলে। সে গরম করলে কতদিন ধরে, সে 2.5 days ওটা গরম হলো, লিকুইড অবস্থায় চলে গেছে ডেফিনেটলি ওই টেম্পারেচারে। এরপরে মানে তোমার ওটাকে প্রথমে গলাতে হবে ইনশর্ট, সেই ওয়াইজ তোমার কতটা রিকোয়ারমেন্ট, কি বলে, টেম্পারেচার, সেটা দিলে। এরপরে তুমি ওই যে ইয়েটা ফার্নেসটা এরম ভাবে করবে যে সাপোজ আড়াই দিনে যেটা গরম হয়েছিল সেটা মেবি 12 দিনে ঠান্ডা হবে। এবং তার জন্য তোমার ফার্নেস যারা চালিয়েছো জানো, প্রোগ্রামিং আছে বাইরে একটা, সেই ইয়েটা ওয়াইজ বিভিন্ন বড় টাইম সেট করা যায়। সাপোজ 1200 থেকে 1100 ডিগ্রি, এরকম 100 থেকে 200 ডিগ্রি যখন রাইস করছে, 100 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে রিচ করবে 2 ঘন্টায়, 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড রিচ করবে নেক্সট 4 ঘন্টায়, অ্যান্ড সো অন, এইভাবে প্রোগ্রামিং করা হয়। তো এইভাবে প্রোগ্রামিং করিয়ে করিয়ে তুমি ওটাকে আবার ফল করালে, এবং সেটা 12 দিন সময় লেগেছে, 14 দিন সময় লেগেছে। এর উপরে বেস করে ভ্যারিয়াস টাইপের ক্রিস্টাল তৈরি হয়। তো যখন ও ক্রিস্টালটা বানাতো ওই ভাস্কর খাড়াদা, তবে দেখতাম একটার কালার রেড এসছে, একটার কালার ব্লু এসছে। এবং মজার বিষয় হচ্ছে, প্রথমে ওই রেড ব্লু কালারের চকচকে পদার্থ আমি কখনোই দেখিনি, বাট যখন ও ফাইনালি ওটাকে তৈরি করলো, সুন্দর ওই কাচের গুলির মতো ওরকম দেখতে লাগছে। অর্থাৎ ও আগে থেকে জানতো না আদৌ এটা কি নেচারের আসতে চলেছে, বাট ওরে প্রত্যেকটা জিনিসকে, অর্থাৎ প্রত্যেকটার মিক্সচারকে ক্রিস্টালেই কনভার্ট করেছে। ইয়েস, তারপরে ওর যেটা রিকোয়ারমেন্ট সেই ওয়াইজ ওই জিনিসটা হবে কিনা, আউটপুট আসবে কিনা, সেটা ওর পিএইচডির ব্যাপার, আমি ওর পরে আর বলতে পারবো না। বাট ও যে কটা জিনিস বানাতো, ও যে প্রসেসে বানাতো, সেই প্রসেসে মিক্স করার পরে তৈরি হতো একটা একটা ক্রিস্টাল, এবং সুন্দর সুন্দর কালারের, ব্যাপক লাগতো দেখতে। তো কন্টেন্টও করতে হতো সুন্দর সুন্দর ভাবে, আন্ডারস্ট্যান্ড। তার মানে আমাদের নেচারে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো, পৃথিবী যখন ঠান্ডা হচ্ছে বাই দেয়ার ওয়ে টু গেট কোল্ড, ওরা ওই নেচারে তৈরি হয়ে গেছে। বাট তুমি তোমার মতো করে ক্রিস্টাল বানাতে পারো, সেটা যে কোনো এলিমেন্টের সঙ্গে যে কোনো এলিমেন্ট মিক্স করে। কি করে? খুব আস্তে 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 ঠান্ডা করতে হয় জিনিসটাকে, অর্থাৎ লিকুইড ফর্মে যাওয়ার পরে যে ঠান্ডা হচ্ছে সেই ওয়েটাই ফিক্স করে দেয় যে ওই জিনিসটা ক্রিস্টালাইন নেচারের হতে যাচ্ছে নাকি আমার কাছে। ইয়েস, এখানে একটা বিষয় মেনশন করে রাখি, যেগুলো ইন জেনারেল তৈরি হয়, সাপোজ তুমি আহ, উম, একদম পিওর ফর্মের কিছু বানাচ্ছ, আই মিন ধরো তুমি ডায়মন্ড, পিওর ফর্ম। এখন ডায়মন্ডের তুমি মিক্স করোনি কিছু, তো ডায়মন্ড মিক্স করনি, তার মানে পিওর ফর্মে, অর্থাৎ ও যে ঠান্ডা হবে ওটা ওর মতোই ঠান্ডা হবে। অর্থাৎ ঠান্ডা হওয়ার পরে ও অ্যামারফাস জীবনেও তৈরি হবে না। অর্থাৎ বাই ডিফল্ট যারা এলিমেন্ট,
সেটা দিয়ে তুমি আলাদা করে কিছু তৈরি করতে পারবে না, বাট তুমি তোমার মতো করে আলাদা আলাদা এলিমেন্ট মিক্স করে তোমার মতো করে তুমি ক্রিস্টাল বানাতে পারো। সেটা হতে পারে যে এমন একটা মিক্স, দুটো জিনিসের মিক্সার, তার মধ্যে একটা ইন জেনারেল অ্যামরফাস আর একটা নেচারের দেয় ক্রিস্টালাইন, বাট দুটোকে মিক্স করে যে নতুন এলিমেন্টটা তৈরি করছো সেটা ক্রিস্টাল হবেই। সেই ওয়েতে যদি তুমি তৈরি করতে পারো। বলো, বুঝতে পেরেছো আশা করি হুম। আমি সব বলতে কি বুঝিয়েছি? যেটা ন্যাচারালি অকার করছে সেটা নিয়ে তো আমি কিছু করতে পারবো না, বাট আমার হাতে আছে। আমি যখন কোনো কোনো এলিমেন্টকে অন্য কোনো এলিমেন্টের সঙ্গে মিক্স করে ফার্দার মডিফিকেশন করছি, সেটাকে আমি ক্রিস্টাল বানাতেই পারি। ওকে। হুম। হুম। আর হঠাৎ করে বা ইরেগুলারিটি মেনটেন করে যদি আমি ফাট করে একটা মানে এনার্জি রিলিজ করিয়ে দিই ওই জিনিসটা, তাহলে ওটা অ্যামারফাস হবেই, ভঙ্গুর তৈরি হবে, কালার ছাড়বে না। আমি ওই ছবিগুলো না এখন আমার কাছে নেই, বিকজ ওই ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। আমি দেখাতাম কি সুন্দর সুন্দর তৈরি হয়েছে ইয়েগুলো, ক্রিস্টাল এরকম ছোট 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 কাচের মতো দেখতে, এরকম এরকম এখন তো লম্বা 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 ডায়মন্ডও লম্বা। তৈরি করা যাচ্ছে, কি বলছো? যে এখন তো ডায়মন্ডও তৈরি করে ফেলছে। আর হুম। ডায়মন্ডের ব্যাপারটা বলছি, একটু দাঁড়াও তোমরা, আমি এক সেকেন্ড। ওহ, দিদি, হুম। বললাম যে হচ্ছে আজকে সলিড স্টেটটা ধরলো, আগের দিনে যে প্রবলেম গুলো দিয়েছিল তারপরে তো হচ্ছে আরো ক্লাস করানোর কথা ছিল না? না, প্রবলেম গুলো তোমার সলভ করার কথা ছিল। হ্যাঁ, তারপরে তোমার সলভ করার কথা ছিল। প্রবলেম গুলো তো সলভ হয়েছে কতগুলা, আমি ওটা বলছি না। এই প্রবলেম গুলো দেওয়ার পর তারপরে আরো ছিল না, আরো কভার করার কথা ছিল না? না, আর তেমন একটা কিছু নেই। এবারে হচ্ছে ওই যেগুলো আর স্কোয়ার দিয়ে ডিপেন্ডেন্সি দেখিয়েছিল ওইগুলো বোধহয় ওমেগা দিয়ে থাকে, সেগুলো কোশ্চেন দেখে নিলে বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট আর কোনো চ্যাপ্টার ছিল না? তুমি কি বলছো অনন্তকাল ধরে ইলেকট্রোডাইনামিক্স পড়বে? ইচ্ছা তো ছিল, কারণ অঙ্কগুলো করা যাচ্ছিল। করা যাচ্ছে না? যাচ্ছে, যাচ্ছে তো গন্ডগোল সব, হচ্ছে, কিন্তু যাচ্ছে। যাচ্ছে তো সব। দেখা যাক এবার যে কি হয়। তুমি তো পড়ছো, আমার তো পড়া হচ্ছে না। দিদি, তোমার এক্সপিরিয়েন্স আছে। এক্সপিরিয়েন্স দিয়ে কিছু হয় নাকি? না, প্র্যাকটিস করলে এক্সপিরিয়েন্স দিয়ে কি করবে? তাও হয়ে যায় অনেকে। ধ্যাৎ, দাদাকে হয় না। দেখো না, দাদার পড়াইতে পড়াইতে আচ্ছা, এক্সপিরিয়েন্স হয়ে গেছে। হ্যাঁ। কি বলছো? না, ওই যে বলছিলাম যে ইলেকট্রোডাইনামিক্সের যে অঙ্কগুলো দিয়েছিল, কয়েকটা হয়েছে হ্যাঁ, কয়েকটা করি হচ্ছে নাই না। আর কি। না না, কয়েকটা হয়েছে কয়েকটা করি নাই, সময় পাইনি, পরে করবো নি এখন। ও আচ্ছা। বললাম যে হচ্ছে কি এরপরে আরো করছো, এক্সট্রা ছিল না সময় পাচ্ছ চ্যাপ্টার। না কি জন্য? ওই কালকে হচ্ছে তোমার ইয়েতে, মানে বাড়ির কি যেন বলে, তুমি যখন ইয়েতে ক্লাস করে দিয়েছো, তো ও হুট করে না ইউনিভার্সিটিতে স্যার ডাকে। স্যার হ্যাঁ। ডেকে হচ্ছে ওই ল্যাপটপে বললো যে হচ্ছে হিমাঙ্কু একটু তোমার সাহায্যের দরকার আছে। আমি বললাম, কি কারণে? তো হচ্ছে স্যারদের ওই কি একটা প্রজেক্ট হচ্ছিল, ওরা সার্নে করছিল।
তো বলে যে হচ্ছে ওই ডেটাটা আমার এখানের মধ্যে রেন্ডারিং করবে, তো ওখানে গিয়ে সমস্ত কিছু প্যাকেজ ইনস্টল করতে করতে এই রাত কভার হয়ে গেছে। আচ্ছা, ওটাই। বুঝলাম। না দাদা, যেগুলো প্রবলেম দিয়েছো তারপরে কি এক্সট্রা আরো কিছু করাতা? কিসে? এই ইলেকট্রোডাইনামিক্সে কালকে রিলেটিভিস্টিক ইলেকট্রোডাইনামিক্স যতক্ষণ তুমি শেষ করে দিয়েছিলে, হ্যাঁ, যতগুলো প্রবলেম দিয়েছে তারপরে কি আরো এক্সট্রা কোনো চ্যাপ্টার করানোর কথা ছিল? না, তোমার কি করানো যেতে ইলেকট্রোডাইনামিক্স? পারে, বাট আমি ভাবছি আননেসেসারি জিনিস করিয়ে কি হবে, সেটাই হচ্ছে কথা। না করানো না যেতে না পারে। তুমি হয়তো হ্যাঁ। তুমি হয়তো 2014 সালে ফাট করে একটা কোশ্চেন দেখলে, বাট হ্যাঁ। ওগুলো ওইভাবে ওরম ভাবে হয় না, তুমি বুঝলে? কি ধ- রিলেটিভিস্টিক ইলেকট্রোডাইনামিক্স আরো পড়তে চাও? তুমি এক্স্যাক্টলি, তুমি তুমি যদি তাহলে পড়তে আমার চাও আমি কাছে পড়ো। পড়িয়ে দেবো, টাইম লাগবে। না, তুমি আমার কিন্তু কাছে পড়ো, তোমার আমি আরো 2 মাস ধরে পড়াচ্ছি। কি? আরে আছে তো অনেক কিছু। আমি যদি ওকে বলি যে এইগুলো করতে হবে, বাট আমার কতটা লাগছে, কতটা নেসেসারি এক্সামের জন্য, সেটা তো ইম্পর্টেন্ট বেশি। হুম। আছে তো অনেক কিছুই। তোমার কি মনে হচ্ছে দুটো ক্লাসে রিলেটিভিস্টিক ইলেকট্রোডাইনামিক্স শেষ? তুমি প্রিভিয়াস ইয়ার খুলে দেখো কি ধরনের কোশ্চেন আছে, তারপরেই না বুঝবে। আমি তো আমার ফ্লুয়েন্ট মানে ফ্রিকোয়েন্ট কোশ্চেন গুলো দিয়ে দিলাম, এবং সবটাই দেখলে ওই পার্টিকুলার কনসেপ্ট থেকেই এসছে। ফর্মুলা দিয়েই হয়ে যায়, ফর্মুলা ভিত্তিক। আমি তো বলছি পার্টিকুলার ওই কনসেপ্ট থেকেই এসছে। রিলেটিভিস্টিক ইলেকট্রোডাইনামিক্স এ যদি ডেপ থেকে কোশ্চেন করে, স্টুডেন্টরা পারবেও না, পারবেও না। তোমার কি মনে হয় প্রতি বছর 200 হাইস্ট উঠে যায় নাকি? না, প্রচুর। 135 ওঠে। যে বছর ইয়ে লেভেল প্রচন্ড টাফ থাকে এবং মার্কস কম থাকে, এক একটা একটা ইয়ারে দেখেছো জেনারেলরা 72-এ 75-এ কোয়ালিফাই করছে। সেই সমস্ত ইয়ারে খোঁজ নিয়ে দেখো, 120-30-এর আশেপাশে না টপার যায়। খোঁজ নিয়ে দেখো। হ্যাঁ। কিসের জন্য? নাম্বার তো কোশ্চেন তো হচ্ছে প্রায় 270 মার্কসের। আরে ব্যাপার আছে, ও হয় না, পসিবল না। যে টিচার কোশ্চেন করেছে, মাল্টিপল টিচার কোশ্চেন করে, তো ওই প্যানেলের মধ্যে থেকে একটা টিচারকে দিয়ে কোশ্চেন এক্সাম দিয়ে দেখিয়ে দাও, পাস করতে পারবে না। হ্যাঁ। ইম্পসিবল, পাস করতে পারবে না। ও ইনফ্যাক্ট ওর টপিক্স এর ওপরেই কোশ্চেন ভুল করে আসবে, বলে দিলাম আমি। তাহলে দেয় ওটা কেন হয় না। এটা? এই নলেজ টেস্ট করছে, বা দেখা যাচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে একটা মানে একটা অ্যাভারেজ স্টুডেন্ট একটা ভীষণ ডিফিকাল্ট কোশ্চেন সলভ করে ফেলেছে, বা যে টপার হয়েছে সে অনেক ইজি কোশ্চেনই ছেড়ে দিয়ে চলে এসছে। তো ওরকম হয় না, ওটা পসিবল না পুরোটা কভার করা। টিচাররা শুধু শুধু বলে না যে, দেখবে প্রত্যেকটা তুমি ইউটিউবে তো অ্যাভেলেবেল প্রচুর টিচার আছে, খেয়াল করে দেখবে প্রত্যেকে কি বলে, তার 4টে to 5টা টপিক মারাত্মক ভাবে ভালো করে দেখে যাও, যেটা তোমার স্ট্রং মনে হচ্ছে নিজেকে, যে তুমি বুঝতে পারছো বা কোশ্চেন ইজিলি সলভ করতে পারছো। কিসের জন্য? কারণ 4টে 5টে টপিক যদি তুমি সলভ করে যাও, তোমার যে কোনো অন অর অ্যাভারেজ যে কোনো টপিক্স এর উপর 4টে 5টা টপিক সলভ করে গেলে তোমার 120 করার মতো অ্যাবিলিটি তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছো? কিসের জন্য বলে? কারণ 9টা টপিক্স, টোটাল 9টা টপিক্স আছে আলাদা আলাদা। 9টা হুম, টপিক্স এর লোড একটা স্টুডেন্টের জন্য ভীষণ হাই লোড, হাই লোড। সম্ভব না গো। সেই জন্যই তো বলা হয় যে সবটা পড়ো, পড়ে দেখো, অ্যাক্সেস করো যে তোমার জন্য ইজি 5-6টা টপিক্স কি কি, 3টেকে স্কিপ করে দাও। হ্যাঁ, এবারে ওইরকম স্কিপ করো না যে তুমি কিছুই বুঝতে পারছো না, মানে এমন এমন ইজি কোশ্চেন এসছে পার্টিকুলারলি ওই টপিক থেকে, সেটাও পারছো না, সেরকম করো না। পড়বে, বাট ফর্মুলা জোর দেবে ভিত্তিক। ওই 4টে 5টা টপিক্স এর উপরে, মারাত্মক ভাবে জোর দেবে যে ওখান থেকে আমি কোশ্চেন ছাড়বো না। এরকম টপিক্স তোমার কাছে প্রচুর আছে। তুমি ধরো ম্যাথামেটিক্যাল ফিজিক্সের এমন কিছু কিছু টপিক্স আছে যেখান থেকে তুমি পিওরলি কোশ্চেন অ্যান্সার সলভ করে আসতে পারবে। আমার তো কোয়ান্টাম ওয়ান অফ দা ফেভারিট টপিক ছিল। তারপরে আর একটা ফেভারিট ইজি টপিকস বলছি, সেটা হচ্ছে কি বলে ওটাকে, ক্লাসিক্যাল। ইলেকট্রনিক্স। ক্লাসিক্যালের আমি যদি পোর্শনটা বাদ দিই, ওই যে কোনটা? ফেস ডায়াগ্রাম? না না, ফেস ফেস ডায়াগ্রাম ইজি, একদম পাতি মার্কা কোশ্চেন ওখান থেকে। তাহলে কি ফেস ডায়াগ্রাম করেও মনে হচ্ছে ফেস ডায়াগ্রামটাও, কি বলছো? কোশ্চেন টাফ হয় হচ্ছে, আরে ভুলে যাচ্ছি কেন, হ্যাঁ, রিজিড বডি থেকে কোশ্চেন যদি বাদ দাও, তাছাড়াও যে প্রশ্নগুলো হয় কোথা থেকে কোশ্চেন, পুরো ইজি ইজি কোশ্চেন হয়। ইলেকট্রনিক্স যার যার স্ট্রং লাগে না, তার জন্য হ্যাঁ, ইলেকট্রনিক্স তো ইজি। সলিড স্টেট ফিজিক্স করে দেখো, ইজি লাগবে। করাও করাও। টাফের মধ্যে পড়ে একটা হচ্ছে ওই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, স্ট্যাটমেক।
এটা টাফের মধ্যে যায়। ও, আর একটা ইজি টপিক তো আমি বাদই দিয়ে গেছি। হ্যাঁ, আগে না একটা টপিক ইজি ছিল, এখন নাওয়াডেজ ওটা কঠিনের দিকে যাচ্ছে আস্তে আস্তে, মানে ওরা কোশ্চেনের স্ট্যান্ডার্ড ওইভাবে তুলে দিয়েছে। সেটা হচ্ছে নিউক্লিয়ার। নিউক্লিয়ার। নিউক্লিয়ার ফিজিক্স না আগে মারাত্মক ইজি হতো, এখন একটা একটা কোশ্চেন মানে ধরো সাপোজ 20 মার্কসের কোশ্চেন করেছে, তো আগে 20 মার্কসের মধ্যে 15 মার্কস পাওয়া যেত। এখন কি হয়, 10 মার্কসের কোশ্চেন এমন করে যেগুলো মানে নিউ নিউ কনসেপ্ট ঢুকিয়ে দেয়, তো ওটা টাফ হয়ে যায়। ইজি আর একটা টপিক তো মলিকুলার অ্যান্ড অ্যাটমিক, খুব ইজি। এগুলো না মেমোরি বেস তো। তো ইয়ে আমি যেটা বলছিলাম, তাহলে একটা ক্রিস্টাল, আমি যে কোনো ম্যাটার মানে মিক্স করে ক্রিস্টাল তৈরি করব। তো আমায় খেয়াল রাখতে হবে যে কিভাবে করবো, এন্ড দ্যাট ইজ কিভাবে আমি কুল করছি ওটাকে। ওকে, না ক্রিস্টাল পড়ছি আমি এখনো, কিন্তু অ্যাকচুয়াল টপিকস এর মধ্যে ঢুকিনি। ওকে, আমি ওই হঠাৎ করে তোমাদের সেল বলে ফেলেছি, বাট সেলে আমার যাওয়া উচিত হয়নি অত তাড়াতাড়ি। তো তার আগে আমি বাইরে থেকে একটু সার্ফেস থেকে ঘুরে আসি, আরো কাজ আছে। হুম। তো ক্রিস্টাল দুই টাইপের হয়, একটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল, আর একটা হয় পলি ক্রিস্টাল। ক্রিস্টালটাই আমাদের ফোকাস, আমি প্রথমেই বলেছি। নাও সিঙ্গেল ক্রিস্টালটা দেখো। আচ্ছা, ক্রিস্টাল খেয়াল রাখবে, ক্রিস্টাল। ওকে, দেখো প্রত্যেকের নামের মধ্যে একটা করে ক্রিস্টাল আছে। তো আমি এখানে যেহেতু 2D বোর্ড, তো আমি 3D ড্র করতে পারবো না, তোমরা বুঝে নিও। 3 ডাইমেনশনে এই জিনিসটাই চলছে। ওকে, হুম। মানে তোমার খাতার উপরে এই সেম স্ট্রাকচার উপরের দিকে উঠে আসছে, তাহলে 3D হয়ে যাবে নাকি? যাও, একদম। তো এটাকে বলা হয় সিঙ্গেল ক্রিস্টাল। বুঝলে না? আমি পলি বোঝালেই বুঝছি। বুঝে যাবে। এটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল, দেখতে সুন্দর লাগছে। পলি দেখো, কি পার্থক্য হলো? ও, হবে হবে। প্রত্যেকটা একটা আলাদা আলাদা প্যাকেট এরকম ভাবে যুক্ত আছে। প্রত্যেকটা জোনের দেখো হুম। অ্যারেঞ্জমেন্ট কিন্তু সেম টাইপের, ঠিক আছে, আলাদা আলাদা। বাট আলাদা আলাদা জোনে আলাদা আলাদা টাইপের অ্যারেঞ্জমেন্ট। হুম। মানে রেগুলার অ্যারেঞ্জমেন্ট, কিন্তু হচ্ছে জোন ওয়াইজ টাইপটা আলাদা। ডিভাইডেড। জোন ওয়াইজ আলাদা স্ট্রাকচার হয়ে গেছে। হুম, এটা আবার ভেঙে যাবে না তাড়াতাড়ি? হ্যাঁ। বলছি, সবই বলছি। ইস, বাহ, ভালোই হলো। আজকে নতুন জিনিস উদ্ধার করলো দাদা। হুম, এটা হট করে ওটা এসে গেছে, ওটার ইউজ জানতাম না। বাহ, সাবাস। তো এইটা হচ্ছে পলিক্রিস্টাল। তার মানে অনেকগুলো ক্রিস্টাল। আমি এইখানে এইখানে বলতে পারি, এই যে সিঙ্গেল ক্রিস্টালের কেসে বলতে পারি যে, আচ্ছা এইগুলোকে গ্রেইন বলা হয়, মানে ক্রিস্টালোগ্রাফি আছে একটা লাইন ফিজিক্সের টপিক যেখানে ক্রিস্টাল নিয়ে স্টাডি করা হয়। তো ক্রিস্টালোগ্রাফির ভাষায় এইগুলোকে বলা হয়, এই যে অ্যাটম বা মলিকুল যা আছে এদেরকে বলা হয় গ্রেইন, হুম। দানা। ওকে, তো আর এই যে দেখো পলিক্রিস্টালে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় গ্রেইন বাউন্ডারি। আমি অল্প একটু পোর্শনে ড্র করেছি, তো এটা অল ওভার 3 ডাইমেনশনে চারিদিকে ছড়িয়ে আছে। এটাকে বলা হয় গ্রেইন বাউন্ডারি। ওকে, নাও বাউন্ডারি বেসডে আলাদা আলাদা জোনে পলিক্রিস্টালের কেসে গ্রেইন ডাইরেকশন চেঞ্জ হয়। দেখতেই পাচ্ছ আমার ওদের অ্যারেঞ্জমেন্টের ডাইরেকশন আলাদা আলাদা, সেটাকেই বলা হয় গ্রেইন ডাইরেকশন। এই টার্মগুলো যখন তোমার ইয়েতে নেটে আসবে না, বাট তুমি যখন ক্রিস্টাল নিয়ে পড়বে, সাপোজ ফার্দার ক্রিস্টালের উপরে পিএইচডি করতে গেছো, ক্রিস্টালোগ্রাফির উপর পিএইচডি করতে গেছো, তো সেই সমস্ত জায়গায় এই জিনিসগুলো দেখবে তোমার অনেক ইজি হয়ে গেছে ব্যাপারটা এগুলো বোঝা। তো যেটা বললাম যে গ্রেইন ডাইরেকশন বলতে কি বোঝালাম বুঝতেই পারছো, অ্যারেঞ্জমেন্টের ডাইরেকশন, অর্থাৎ ওইখানে যে মলিকিউল বা অ্যাটম ট্যাটম গুলো দিয়ে ওই ক্রিস্টালটা তৈরি হয়েছে, তার ডাইরেকশনটা আলাদা আলাদা হয় ফর আলাদা আলাদা রিজিয়ন। হুম। তাহলে পলিক্রিস্টালে কি হচ্ছে, আলাদা আলাদা রিজিয়নে আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট, আলাদা টাইপের অ্যারেঞ্জমেন্ট,
আর সিঙ্গেল ক্রিস্টালের সব রিজিয়নে অর্থাৎ ওভারঅল ওই ম্যাটারের মধ্যে সেম অ্যারেঞ্জমেন্ট নিয়ে সিঙ্গেল ক্রিস্টাল তৈরি হয়েছে। ক্লিয়ার? হুম। নাও এবারে ওর যে কোশ্চেনটা ছিল, আচ্ছা ধরো সিঙ্গেল ক্রিস্টাল দেখে তো কোনো ডাউট নেই যে এটা সমস্ত জায়গায় স্ট্রেংথ সেম হবে। হ্যাঁ, এখন পলিক্রিস্টালের কেসে সাপোজ আমি ধরছি আমার হাতে একটা ইয়ে কিউবের মতো, কি বলে ওটাকে, তোমরা রুবিক্স কিউব। সুগার কিউব দেখেছো? সুগার কিউব, আচ্ছা, না। হুম। সুগার কিউব দিয়ে আমরা প্র্যাকটিক্যাল করতাম, জানো? দাঁড়াও, কি প্র্যাকটিক্যাল জানো? মনে পড়তাম, পোলারিমিটার। হ্যাঁ, জলের ঘনত্বটা বেড়ে গেলে একটা তো আলাদা ওখানে হচ্ছে যে লিকুইড কনসেন্ট্রেশনটা তৈরি করতাম সেটা আমরা সুগার কিউব দিয়ে তৈরি করতাম। তো অ্যাটলিস্ট ওখানে দেখেছো ইয়ে তো ব্যাপারটা তোমাদের পোলারিমিটার ছিল ইয়ে? হ্যাঁ, না, ইয়ের কথা বলছি, আমাদের সিইউতে তো ছিল জানি, ইয়ের কথা বলছি। আমাদের এখানে ইয়া কিউব, না, কেমিস্ট্রি ল্যাবে ছিল। না আমি সেটা বলছি না, তোমার ইয়েতে প্র্যাকটিক্যাল ছিল না পোলারিমিটার? পোলারিমিটার প্র্যাকটিক্যাল ছিল, কিন্তু আমাদেরটা ওরকম ভাবে করিনি, বুঝছো দাদা? তা ওই সলিউশনটা কি দিয়ে বানাতে? ওটা, তো মেনশন করা ছিল তো সুগার সলিউশন হতে হবে। হ্যাঁ, সুগার সলিউশন না, আরেকটা আমরা ইউজ করতাম আলাদা করে, মনে নেই ওটা। যাই হোক, তো সুগার কিউব গুলোর মতো একটা তোমার কাছে দানা আছে এবং সেখানে এইভাবে রিজিয়ন ওয়াইজ ডিভাইডেড। এখন আমি এটা তো মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের মধ্যে ঢুকে গিয়ে এই জিনিসটাকে ড্র করেছি, সেই জন্য মনে হচ্ছে অনেক বড় কিছু। পলিক্রিস্টালের কাছে কি হয়, যদি প্রেসার পড়ে তাহলে এই জোন বাউন্ডারি থেকে ভেঙে যাওয়ার একটা চান্স দেখা দেয়। হুম। বাট আমার একটা জোনের মধ্যে ভাঙনটা ধরবে না, কিন্তু সিঙ্গেল ক্রিস্টাল স্ট্রংগেস্ট। ওকে, জেট প্লেন দেখেছো? হুম। জেট প্লেন কি করে, কি কাজ ওদের? ছেড়ে দাও। কাজ বলতে? রাফায়েল আছে, ও দুটো প্রপেলার আছে, দেখেছো? হ্যাঁ। প্রপেলারের মধ্যে দেখবে টারবাইন করে, হুম। টারবাইনের যে প্লেট গুলো তৈরি হয় সেগুলো সবকটা সিঙ্গেল ক্রিস্টাল। হ্যাঁ। কেননা ওরা প্রচুর প্রেসার ওদের টলারেট করতে হয়, ওই এয়ার প্রেসার এবং ওই জোরে ঘুরছে। সিঙ্গেল সিঙ্গেল ক্রিস্টাল ক্রিস্টালের ব্লেড। স্ট্রেংথ প্রচুর হাই হয়, প্রচুর হাই হয়, মানে কি বলবো, বিরাট হাই হয়। আর পলিক্রিস্টালের মধ্যে বুঝতেই পারছো গোষ্ঠী দ্বন্দ্ব আছে। হুম, এই একে দেখতে পারে না। জিঙ্ক ক্রিস্টাল এটা এক্সাম্পল ইয়ে পলিক্রিস্টাল। আর সিঙ্গেল ক্রিস্টালের এক্সাম্পল কি দেবো? সিঙ্গেল জেম। ক্রিস্টাল মানে কি, জিনিসটা কি বোঝায়? মানে একটা সিঙ্গেল ক্রিস্টাল দিয়ে গ্রেন দিয়ে বানাইছি? একটা সিঙ্গেল ক্রিস্টাল দিয়ে একই ক্রিস্টালের সিঙ্গেল ক্রিস্টাল আর পলিক্রিস্টাল মানে কি, আলাদা 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 রকমের অ্যারেঞ্জমেন্ট, সিম্পল তো এটা। হুম। না, তুমি বললে না তাই মানে সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড। কি বলছো বলো? তুমি যে বললে না জেট ইঞ্জিনের সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড, ঠিক আছে? তো ব্লেড তো হচ্ছে তোমার তার একটা মানে ধাতব জিনিস, তো ধাতব জিনিসের মধ্যে আচ্ছা তুমি তো কি ক্রিস্টালাইজ হয়েছে? কি করে করলা? তো তো কি হয়েছে, ওর ওর অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট নেই একটা? হ্যাঁ, সে আছে ভিতরে। হ্যাঁ, তো সেটাই তো, আমরা কি পড়ছি কি এখানে, আমরা ধাতু অধাতু এসব কিছু পড়ছি না। আচ্ছা। আমি বলেছি আমরা আমরা কি ধাতু পড়ছি না অধাতু পড়ছি, এরকম কিছু বলেছি? আমরা কি বলেছি? না, ক্রিস্টাল তুমি পড়ছি, ক্রিস্টালের স্ট্রাকচার, কি পড়ছি? ক্রিস্টাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার পড়ছি আমরা, ভিতরে হুম। কি হয়েছে। তো ওই ধাতু হোক আর অধাতু হোক যাই হোক, ওটা যা দিয়েই তৈরি হোক, ওর যে অ্যাটমিক স্ট্রাকচারটা সেটা ক্রিস্টালাইন নেচারের। ক্রিস্টালাইন নেচার তো শুরুতেই বললাম রেগুলার অ্যারেঞ্জমেন্ট। আর সিঙ্গেল ক্রিস্টাল এটা বললাম যে সমস্ত এন্টায়ার জায়গায় অ্যারেঞ্জমেন্টটা একই টাইপের। বোঝা গেছে? হুম।
ধাতু হোক না, সমস্যা কি আছে? এক্সাম্পল কি বললাম, জেম, ডায়মন্ড, হুম কোয়ার্টজ, সিঙ্গেল ক্রিস্টাল এক্সাম্পল। আচ্ছা তোমরা হাতে দেখবে উম, আংটি পরে এবং একটা নীল কালারের পাথর হয়, হ্যাঁ, নীলা বলে, দাম অনেক বেশি তো ওগুলো। ওটাও সিঙ্গেল ক্রিস্টাল। দাম তো বেশি হয়, বিরাট দাম হয় ওইগুলো। যে কটা সিঙ্গেল ক্রিস্টাল আছে সব কিছুরই দাম বেশি। ভাই এখানে যা লিখেছি সবকিছু দামি দামি জিনিস, দেখতে পাচ্ছ না? হুম কিন্তু সবচেয়ে দাম বেশি ডায়মন্ডের না? না না, না, কি বলে, ডায়মন্ড তো ওরকম আর ভাবে কি দাম। নাম, হোয়াইট গোল্ড যেটা। না, আমি স্টোনের বলছি। স্টোনের মধ্যে ইয়ের দাম বেশি। এবার আমি জানি না বুঝলে, এই জেম স্টোন, এই নীলা ফিলা, এইসব কিসের কার দাম কি কিরকম জানি না। ইয়ে উম, কি বলে, ওটা আমাদের আমাদের ডায়মন্ডের দাম প্রচুর, সে তো জানি। হিমাঙ্ক বলতে পারবে, কারণ তুমি কি পাথর টাথর ধারণ করেছো কিছু হিমাঙ্ক? না, আমার হাতে কিচ্ছু নেই। কিন্তু হিমাঙ্কর মুখ দেখে মনে হয় ওর হাতে পাথর আছে। হাত ফাঁকা, ছবি তুলে পাঠাবো তোমাকে এখন। না না, দরকার নেই। ওগুলো পাথর পাথর বিশ্বাস করি চলো, না, কিচ্ছু না। ফাও। ডায়মন্ডকে একটা টার্ম ইউজ করব, ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস। আচ্ছা এই জিনিসটা আমরা ফার্দার যখন ক্রিস্টালের মধ্যে ঢুকবো তখন বুঝতে পারবে, এখন টার্মটা মাথায় রাখো। আচ্ছা অ্যাক্সেস করে দিই, প্লুরাল হয়ে গেল তো। ক্রিস্টালোগ্রাফিক, আচ্ছা ডায়মন্ড হচ্ছে এমনি এমনি চকচক করে না। যখন ইয়েতে পাওয়া যায়, কি বলে, কয়লা খনিতে, হুম তখনই ও চকচক করে না। ও কখন চকচক করে? আফটার কাটিং, কাটার পরে, নাকি? তাই তো নাকি? হ্যাঁ, জানো, কাটগুলো করলে ওই যদি সুন্দর করে কাটা ইন্টারনাল, যায় তবেই চকচক করে, হ্যাঁ, আদারওয়াইজ করে না। ইন্টারনাল রিফ্লেকশনটা হয় আলোটা হুম। গেলে ভিতরে, তখনই চকচক করে, তাছাড়া তো করে এখন না। কাটতে হবে কোথা থেকে? ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস থেকে যদি ডায়মন্ডকে কাটা হয় তখনই এটা চকচক করে। এখন যদি আনকাট ডায়মন্ড রাখি তাহলে তো চকচক করছে না। আর এই যে কাটা, এই কাটার প্রসেসকে বলা হয় ক্লিভিং অফ ক্রিস্টাল, আর ক্লিভিং অফ ডায়মন্ড। ওকে, হুম এখন কোশ্চেন হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস কি হবে, সেটা কি ওই যে আর কি ওই হিরেটা কাটছে সে জানে না? সে ক্রিস্টালোগ্রাফিক বা ক্রিস্টালোগ্রাফি পড়ে ওখানে কাটতে যায়নি এটা, বাট ওদের একটা মেজারমেন্ট আছে, নিজেদের মতো করে দেখে শুনে বুঝে কাটে, এবং প্রত্যেকটা কাটই ওই ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস থেকেই হয়। সেটা তুমি ফিজিক্স পড়ছো তাই জানছো। যদি ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস থেকে না যায় কাটিংটা, তাহলে সাপোজ ক্রিস্টাল ধরো চকচক করছে, বাট সব কাট ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস থেকে হয়নি। তুমি যদি ওখানে গিয়ে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস থেকে ওই যে আগে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস থেকে না কাটা যে ডায়মন্ডটা, সেটা নিয়ে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস থেকে কাটতে পারো, সেটা আরো বেশি চকচক করবে। নাও অলরেডি আমি বলেছি যে যে বেসিক ইউনিট যেটা দিয়ে কোনো ক্রিস্টাল, যে কোনো ক্রিস্টাল তৈরি হয় সেটাকে সেল বলে। নাও আমাদের যেটা ডায়মন্ড, আচ্ছা দাঁড়াও,
যেটা বলছিলাম, যেটা ডায়মন্ড, এটা হচ্ছে এইচ সিপি টাইপের স্ট্রাকচার হয়, বাট একটু ডিফারেন্ট, আমি ওটা বোঝাবো। এইচসিপি কে বলা হয় হেক্সাগোনাল ক্লোজ প্যাকড স্ট্রাকচার। এখন বুঝবে না টার্মটা, আগে ভিতরে ঢুকে তারপরে। তো আলাদা আলাদা টাইপের নেচার হয়, আলাদা আলাদা ক্রিস্টালের, অর্থাৎ সব ক্রিস্টাল এইরকম ভাবেই থাকবে না। আমি একটু আগেই দেখিয়েছি যে সাপোজ কিছু ক্রিস্টাল এইভাবে থাকতে পারে, তাই না? হুম। কিছু ক্রিস্টাল এইভাবেও থাকতে পারে, তাদের অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট। না, এটা তো হেক্সাগোনাল কার ছিল। স্ট্রাকচার জানো? হ্যাঁ, এটা তো হেক্সাগোনাল এটা ছিল হচ্ছে একটা গ্রাফাইটের, এটাকে বলা হয় হানিকম্ব ল্যাটিস। মধুর সেই ছাতা। দেখছো না মৌমাছির ইয়ের মুখের মতো হয়েছে দেখতে, হ্যাঁ। এটাকে বলা হয় হানিকম্ব ল্যাটিস। এটা কার স্ট্রাকচার? এটা হচ্ছে গ্রাফাইটের। গ্রাফাইটের। এখানে আরো টার্ম আসবে, ব্রাভাই ল্যাটিস, ল্যাটিস কি জিনিস সেটা নিয়েও ডিসকাস করবো, জাস্ট রাফলি একটু আইডিয়া দিচ্ছি। তো যেটা বলছিলাম যে আহ, ধরো তোমার কাছে একটা বড় ম্যাটার দিয়ে দেওয়া হয়েছে, বড় বস্তু। আমি বাইরে থেকে দেখে কি করে বুঝবে ওটার নেচার ক্রিস্টালোগ্রাফিক নাকি ওটার নেচার অ্যামারফাস টাইপের? এটা বাইরে থেকে বোঝা যায় না, এটা টোটালি মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ। তাও হাই রেজুলেশন মাইক্রোস্কোপ, লাইক SEM। সেমের নাম শুনেছো? FESEM। না। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। এটা তোমাকে 3D ইমেজ, কোনো ম্যাটারের 3D ইমেজ প্রোভাইড করে। এফিসেম, ফেরিক, এফিসেম, এসিএম তো স্ক্যানিং ইলেকট্রনিক কি মাইক্রোস্কোপ বলছো? বললাম। এসিএম তো তোমার হচ্ছে স্ক্যানিং ইলেকট্রোস্কোপ ইলেকট্রোস্কোপিক মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ। আচ্ছা। এটা ফিল্ড এমিশন স্ক্যানিং ইলেকট্রন ইলেকট্রন। মাইক্রোস্কোপ। এই এফিসেমটা মেনটেন করতে সবসময়ের জন্য টেম্পারেচার 4 ডিগ্রি বা তার নিচে দরকার হয়। মানে সে সাপোজ ওখানে একটা, মানে অ্যাকচুয়ালি তুমি কোনো জায়গায় রাখবে, কোনো সাপোজ ক্রিস্টালকে শো করবে, তো একটা ইয়ের উপরে রাখবে, ইনস্ট্রুমেন্টের নিচে রাখবে, সরি, এবং সেটাকে শো করবে। তো এই নর্মাল মাইক্রোস্কোপের মতো চোখ দিয়ে শো করবে না, এটা দেখবে একটা ডিসপ্লেতে তুমি ওটাকে নিয়ে নাড়াচাড়া করতে পারছো এইখান থেকেই কন্ট্রোল করে, ঠিক আছে? ডিসপ্লেতে শো করবে আর কি, কতটা বড় দেখাচ্ছে, কতটা কি দেখাচ্ছে। হুম। এই টোটাল ইয়েটাকে মেনটেন করতে আমাদের ল্যাবে ছিল একটা একটা বড় ইয়ে দরকার ছিল, রুম, এবং সেই রুমটা সবসময়ের জন্য 4টে এসি চলতো, হাই এসি, যেগুলো টেম্পারেচার ওই 4-5 ডিগ্রিতে এনে ফেলতো। আর গরমের সময়ও আমি সোয়েটার নিয়ে যেতাম মাঝে মধ্যে। 4 ডিগ্রিতে থাকা কম কথা না। কি বলছো? 4 ডিগ্রিতে থাকা চাপ। না না না, যখন আমি ইনস্ট্রুমেন্টটাকে হ্যান্ডেল করছি তখন
টেম্পারেচারকে বাড়ানো হতো, কিন্তু ধরো তুমি অনেকক্ষণ ধরে ওই জিনিসটা হাই টেম্পারেচারে আছে, তো ড্যামেজ হয়ে যায়। ভিএসএম, ভাইব্রেটিং স্যাম্পল ম্যাগনেটোমিটার, এটা দিয়েও হাই রেজুলেশন তৈরি করা যায়। হুম, তো এগুলো হচ্ছে এই ক্রিস্টালোগ্রাফির বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে তুমি ওই মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখতে পারো যে কোনো ক্রিস্টালের বা যে কোনো অ্যামরফাসের। ওকে, ক্লিয়ার? হুম, নেক্সট হচ্ছে ক্রিস্টালোগ্রাফি। ক্রিস্টালোগ্রাফি কি? ক্রিস্টালোগ্রাফি হচ্ছে সায়েন্সের একটা স্টাডি বা একটা লাইন ফিজিক্সের, যেখানে ক্রিস্টালের স্ট্রাকচার ডিল করা হয়। স্টাডি অফ সায়েন্স, এ ট্রেড অফ ফিজিক্স ডিলস উইথ ক্রিস্টালাইন স্ট্রাকচার। এখন যখন ক্রিস্টাল নিয়ে ডিসকাস করছি, অলরেডি আমি পলি অ্যান্ড সিঙ্গেল বলেছি। নেক্সট আরো দুটো ক্যাটাগরিতে ওদের ভাগ করা যায়, অ্যানআইসোট্রপিক অ্যান্ড আইসোট্রপিক। অ্যানআইসোট্রপিক কি? ডিফারেন্ট ভ্যালু অফ এ ভ্যারিয়েবল ইন ডিফারেন্ট ডাইরেকশন। এইটা লেখো, কেননা এগুলো লাগবে। এর পরে দেখবে এই টার্ম দিয়ে কোশ্চেন আসছে, বা যে কোনো ক্রিস্টাল, যে কোনো এক্সপ্লানেশন দিচ্ছি ক্রিস্টাল নিয়ে, আইসোট্রপিক ক্রিস্টাল, আইসোট্রপিক মিডিয়া। দাদা আরেকবার বলো তো কি বললে? অ্যানিসোট্রপিক মানে ডিফারেন্ট ভ্যালু অফ এ ভ্যারিয়েবল ইন ডিফারেন্ট ডাইরেকশন। আর আইসোট্রপিক হচ্ছে সেম ভ্যালু অফ এ ভ্যারিয়েবল ইন ডিফারেন্ট ডাইরেকশন। সেম রিপিট, ভ্যালু অফ এ ভ্যারিয়েবল ইন ডিফারেন্ট ডাইরেকশন। অ্যানিসোট্রপিক হচ্ছে ডিফারেন্ট ভ্যালু অফ এ ভ্যারিয়েবল ইন ডিফারেন্ট ডাইরেকশন, আর আইসোট্রপিক হচ্ছে সেম ভ্যালু অফ এ ভ্যারিয়েবল ইন ডিফারেন্ট ডাইরেকশন। ওকে, হুম, বুঝিয়ে দিই ব্যাপারটা কি। হুম, নেই আঁকতে পারছি, একটু নিচে আঁক, ভারী জ্বালা তো। হুম, হয়েছে।